কথা শেষ করে উঠে দাঁড়ালো নির্ণয়। ঠোঁট ছোঁয়ালো রোজার কপালে, তারপর বেরিয়ে গেল রুম থেকে। বিছানার পাশেই টি টেবিলের ওয়াইনের বোতল রাখা, তার পাশেই কুশনের ওপর বসেই সিগারেট টানছে ত্রিধা। এক হাতে ওয়াইনের গ্লাস, অপর হাতে সিগারেট। নিজের অব্যক্ত জীবন নিয়ে তার ভাবনার শেষ নেই। ঘৃণা হয় এই জীবন নিয়ে, তার শালার বাপ মা জন্ম দিয়েই যার যার মতো চলে গেল। ছ্যাঃ। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে ত্রিধা। পাশে রাখা ভাইব্রেট করা ফোনটা কেঁপে উঠতেই ওয়াইনের গ্লাস রেখে ফোন হাতে তুলে নিল সে। দেশি ভেড়া নামে সেভ করা নাম্বারে চোখ পড়তেই ভ্রু কুঁচকে নিল সে। কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে থেকে চলে গেল দরজার কাছে। দরজা খুলে দিল, কাঁদো কাঁদো মুখ করে ভেতরে প্রবেশ করল রিয়ান। ত্রিধা দরজা লাগিয়ে এসে আবার কুশনে বসতে বসতে বলল, তুই এখানে কেন? কি চাই? চাই তো অনেক কিছুই, তার আগে এটাই বল এইভাবে নেশা করছিস কেন? বাল ফালানোর জন্য। ফাক। কামন আয়, দেখি কত জোর। ওহ রিয়েলি বেবি, আই এম কামিং। বলেই শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রিয়ান। ত্রিধা কাছে আসতেই রিয়ানের শার্টের কলার চেপে ধরল সে। হাঁটু ভাঁজ করে উষ্টা দিল রিয়ানের পায়ে। ব্যথায় চোখ মুখ খিঁচে নিল রিয়ান। শখ মিঠেছে? ত্রিধার কথার প্রতি উত্তর করল না। ব্যথা কমে আসতেই বিছানায় গিয়ে বসে পড়ল। ত্রিধা একটা গ্লাসে ওয়াইন ঢেলে এগিয়ে দিল তার দিকে। কেন এসেছিস? ভালো লাগছিল না রে, রোজ হাতে কেটেছে জেদ করে। এখন মনে হচ্ছে ওকে জার্মানি না আনলেই বোধহয় ভালো হতো। কি বলিস? বারবি ডল এমন করছে কেন? মেয়েটা খুব জেদি রে, ওর বাচ্চামো স্বভাব এখনো যায় নাই। নামমাত্র বড় হয়েছে, পরিবারের সকলের খুব আদরের। ওর কিছু হইলেই মা বাবাকে কি করে মুখ দেখাবো আমি? তোরা কত সুখী, তাই না রিয়ান? তোদের পরিবার আছে, আর আমাকে দেখ, মা বাবার থেকেও নেই, পরিবার ওইটা তো আরও নেই। জানিস, আমার না একটা পরিবারের খুব দরকার ছিল, কতগুলো ভালোবাসার মানুষের দরকার ছিল। ভাগ্য আমার সাথে ছলনা করলো, কেন বলতে পারিস? যে বয়সে বাচ্চারা বাবা মায়ের সান্নিধ্য পেতে চায়, সে বয়সে আমি তাদের বিচ্ছেদ দেখি। কথাগুলো বলেই ওয়াইনের গ্লাসে চুমুক দিল ত্রিধা। রিয়ান এক মনে তাকিয়ে কথাগুলো শুনছিল। তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসলো ত্রিধার পাশে। হাত রাখলো তার মাথায়। রিয়ানকে পাশে পেয়ে ত্রিধা মাথা রাখলো তার বুকে। নেশা বেশ চড়ে গিয়েছে তার। বিড়বিড় করে বলতে লাগলো, কেন হলো আমার সাথে? কেন এমন? বলতে বলতেই রিয়ানের বুকে ঘুমিয়ে পড়ল সে। রিয়ান করে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে, তারপর নিজেই এসে কুশনে ঘুমিয়ে পড়ল। মেয়েটা কষ্টের পাহাড়টা যদি ভাঙার সুযোগ পেত। সারাটা সারা দিন দা কুমড়োর মতো হয়ে থাকলেও মেয়েটিকে অসম্ভব ভালোবাসে রিয়ান। বিছানার দিকে মুখ করে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ত্রিধার ঘুমন্ত মুখটি। একদম বাচ্চা বাচ্চা লাগছে, নিষ্পাপ মুখ। এখনই জেগে থাকলে হয়তো বলতো, তুই আমার আশেপাশেও আসবি না, হারামখোর। কথাগুলো ভেবেই মুচকি হাসল রিয়ান। এমন নয় যে সে ত্রিধাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়া কথাটা ভাবলেও বুকে অসহ্য যন্ত্রণা হয় তার। ভালোবাসা বুঝি এমনই হয়? গভীর রাতে বাড়ি ফিরেছে নির্ণয়, পুরো শরীরে জখম হয়ে আছে তার। হাত ছুঁড়ে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। সিঁড়ি বেয়ে উঠে সোজা রোজার ঘরে দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজা লক না থাকায় অনায়াসেই ভেতরে প্রবেশ করল সে। বিছানায় শুয়ে আছে রোজা, তার মাথার কাছেই বসে বসে ঘুমোচ্ছে রিধিমা। নির্ণয় বিছানার কাছে এগিয়ে গিয়ে রিধিমাকে ডাকতেই চোখ খুলল সে। ভাই, কখন আসলে? এখানে বসে বসে ঘুমোতে হবে না, ঘরে গিয়ে ঘুমো। আচ্ছা ভাই। বলেই বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো রিধিমা। দরজার দিকে পা বাড়াতে খেয়াল করল নির্ণয় হাতে ক্ষতস্থান। ভাই, তোমার হাতের। শেষ করার আগেই হাতের ইশারায় থামিয়ে দিল নির্ণয়। আমি ঠিক আছি, তুই যা। রিধিমা কিছু না বলেই চলে যেতে নিলে নির্ণয়ের ডাকে ঘুরে তাকালো। বৃদ্ধ, ভাইয়ের আদরে মাখা ডাক শুনে চোখ ছলছল করে উঠল তার। রোজ খেয়েছিল কিছু? রিধিমা বুঝল ভাইয়ের ব্যাকুলতা, কণ্ঠ খাদে নামিয়ে বলল, খেতে চাইছিল না, তবে মেডিসিন নিতে হবে তাই শুধু চুপ খাইয়েছিলাম। ঘুমের মতো বেশ কয়েকবার তোমার নাম নিয়েছে। নির্ণয় বড় একটা দীর্ঘশ্বাস ফেলল। তাকালো রোজের মুখপানে। একদিনেই কেমন হয়ে গিয়েছে মেয়েটা, মুখটা শুকনো দেখাচ্ছে। রিধিমা চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছে।
নির্ণয় মন ভরে দেখেছে তার প্রেয়সীকে, তার বাচ্চা বউকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। রোজের মাথার কাছে বসে হাতে ঔষধ লাগাতে শুরু করলো। ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে নিল। আবারও তাকালো রোজার মুখের দিকে। তারপর সেখান থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। মাথাটা ভীষণ ধরেছে, লম্বা একটা শাওয়ার নেওয়া প্রয়োজন তার। রুমে প্রবেশ করে টাওয়াল আর কাভার থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর বেরিয়ে এলো। চুলগুলো ভালো করে মুছে নিয়ে হাঁটা ধরল রোজার রুমের দিকে। তবে যাওয়ার আগেই চোখে পড়ল টাইগারের ঘরের দিকে। নির্ণয় টাইগারের ঘরের দরজা থেকে ভেতর পর্যবেক্ষণ করে নিয়ে রোজার রুমে গেল। ঘুমোতে চাই সে। ঘরে এসে দরজা লক করে দিল, লাইট অফ করে ড্রিম লাইট অন করে দিয়ে শুয়ে পড়ল রোজার পাশে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। আফটার অল তার বিয়ে করা বউ বলে কথা। তবে এই মেয়ে কি তা জানে? না, জানবেই বা কি করে? কেউ কি তাকে জানিয়েছে নাকি? একদম না। রোজাকে বুকে নিয়ে ডুব দিল অতীতে। রোজার যখন 4 বছর বয়স, নির্ণয় তখন 11 বছরে। এর মাঝেই নির্ণয় জেদ ধরেছে সে রোজাকে বিয়ে করবে। তার পরীকে তার বউ হিসেবে চাই মানেই চাই। বাড়ির কেউ আপত্তি করেনি সেদিন। ঘরের মেয়ে ঘরে রাখবে এই ভেবেই মুন্সি ডেকে ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল তাদের। ছোট রোজাকে পরানো হয়েছিল লাল টুকটুকে শাড়ি। তার কোলে ছিল ছোট একটা পুতুল। তাকে বলা হয়েছিল পুতুলের বিয়ে হবে আজ। 11 বছরের নির্ণয় সেদিন 4 বছরের রোজাকে দেখে নতুন এক অনুভূতির জোয়ারে ভেসে গিয়েছিল। বয়স না হওয়ায় ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল দুজনের। ঠিক হয়েছিল বড় হলে তখন রেজিস্ট্রি করানো হবে। তবে এত বছর এইসব ভাবনার মাঝেই ঘুমের দেশে পাড়ি জমায় নির্ণয়। জ্বরে বিছানায় পড়ে আছে নীলিমা। শরীর যেন চলছে না। দুদিন জ্বরে বেশ কাহেল করছে তাকে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমি এসে খাবার দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগেই। তবে তার ওঠার শক্তি হচ্ছে না। শরীরে এখনো বেশ জ্বর, জ্বরে গা গুলিয়ে আসছে তার। অনেক কষ্টে উঠে বসল বিছানায়। মাথাটা কিছুক্ষণ চেপে বসে রইল তার। ধীর পায়ে উঠে এগিয়ে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিল। খেতে একদম ইচ্ছে করছে না। অনেক কষ্টে দুবার মুখে দিল। আর খেতে পারল না সে। খাবারের প্লেট রেখে হাত ধুয়ে নিল, তার মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে নিয়ে ওভাবেই ফোনটা রেখে দিল সে। ফোন বেজে বেজে কেটে গেল। তবে কিছুক্ষণ থেমে আবারও একই নাম্বারে কল এসেছে। নীলিমা ফোন রিসিভ করে চুপ করে রইল। অপর পাশের মানুষটিও মেয়ে না ছেড়ে তা বোঝার চেষ্টা করছে সে। তবে মানুষটিও তার মতো বোবা বনে গেছে। বেশ অনেকক্ষণ থেকেই চলছে তাদের এই বোবা খেলে। অপূর্বর যেন এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। নীরবতা ভাঙে। শান্ত কণ্ঠে বলে উঠল, কেমন আছো নীলিমা? কথাটা কর্ণপাত হতেই যেন নীলিমার শরীরের হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে। অনুভূতিরা যে ছুটে পালাতে চাইছে। আচ্ছা, এমন কেন হচ্ছে তার? কি হলো, কথা বলছো না যে? জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো আছে তো? জ্বর কমছে? জি না। ওষুধ খেয়েছো? জি। এর মাঝেই নীলিমা ভাবতে বসল। উনি কিভাবে জানলেন যে আমার জ্বর? আমি তো ওনাকে বলিনি। ওনাকে কি জিজ্ঞেস করব? কি হলো, চুপ কেন? আসলে কি ভাবছো, কিভাবে জানলাম? কাল তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমার খবর নিতে। তখন একজন স্টাফ বলল তুমি 2 দিন যাবত আসছো না। তোমার নাম্বার সেখান থেকেই নিয়েছিলাম। তারপর কলও করেছিলাম, তবে তবে ঘুমিয়েছিলে। 4বারের মাথায় কল রিসিভ করেছিলে। তোমার রুমমেট জুনি তখন শুনেছিলাম। আসলে আমি ঘুমাবো। পালিয়ে যাচ্ছ উত্তর দেওয়ার ভয়ে? পালাচ্ছি না, আমার কিছুটা সময় লাগবে। সময় নাও, তবে উত্তর যেন হ্যাঁ হয়। অপেক্ষায় থাকবো। ভালো থেকো। কথা শেষ করে কল ডিসকানেক্ট করে দিল। ফোনটা আগের জায়গায় রেখে আধশোয়া হয়ে বসল নীলিমা। ভাবতে লাগলো সেদিনের কথা। রেস্টুরেন্টে প্রবেশ করেছে অর্ণব, তার পেছনে নীলিমা। অর্ণব প্রথমে গিয়ে ম্যানেজারকে বলে ছুটি করিয়ে নিল। তার আর একটা টেবিল বুক করে সেখানে গিয়ে বসল। নীলিমাও গিয়ে বসল সামনের চেয়ারে। 2টো কফি অর্ডার করলো অপূর্ব। অর্ণব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল নীলিমাকে। দুজনেই চুপচাপ। অর্ণবকে পর্যবেক্ষণ করতে দেখে নীলিমা যেন হাঁসফাঁস
করছিল। তার এসব একদম ভালো লাগছিল না। অপূর্ব নীলিমা অস্বস্তি বুঝতে পেরে মুচকি হেসে নিল। এক ধ্যানে নীলিমাকে দেখে যাচ্ছে সে, যেন এর থেকে গুরুত্বপূর্ণ কাজ নেই তার। নীলিমাও আর চোখে বেশ কয়েকবার দেখেছে তাকে, যার ফলে চোখাচোখি হয়েছে দুজনে। এতে বেশ লজ্জায় পড়েছে নীলিমা। আমার অর্ধাঙ্গিনী হবেন মিস নীলিমা? দেখুন, আমি কিন্তু আর 5 জনের মতো প্রেম করে সময় নষ্ট করতে পারবো না। তা সোজাসুজি বলছি, বিয়ে করবেন আমাকে? অর্ণব কথায় চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে নীলিমা। সে বুঝতে পারছে না তার কি রিয়াকশন দেওয়া উচিত। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল অর্ণবের মুখপানে। অর্ণব কিছু সময় থেমে আবারও বলতে লাগলো, আপনি চাইলে সময় নিতে পারেন ভাবার জন্য। ইতিমধ্যে ওয়েটার কফি দিয়ে গেল। অর্ণব কফিতে চুমুক দিয়ে আবারও তাকালো নীলিমার দিকে। নীলিমা এক ধ্যানে তাকিয়ে তাকেই দেখছে। অর্ণব তুড়ি বাজাতেই যেন ধ্যান ভাঙল তার। আমাকে পরেও দেখা যাবে, এখন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলিমা কফির কাপ হাতে নিল, তবে চুমুক না দিয়ে কিছু একটা ভাবছে সে। অর্ণব এবার বেজায় বিরক্ত। এই মেয়ে, কি ভাবছো? অর্ণবের রাগী স্বরে ভড়কে গেল নীলিমা। সে মাথা ডানে বামে নাড়িয়ে কিছু না বুঝিয়ে কফিতে চুমুক দিল। সকাল সকাল নিজের সাথে কিছু জড়িয়ে আছে অনুভব হতেই ঘুমের মধ্যেই হাঁসফাঁস করতে লাগলো রোজা। চোখ না খুলেই ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে। এতে বেশ বিরক্ত হচ্ছে নির্ণয়, তবে চোখে প্রচুর ঘুম তার। রোজা নিজেকে যত ছাড়িয়ে নিতে চাইছে, নির্ণয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। উফ রোজ, এত নড়িস না তো, ঘুমোতে দে। ব্যাস এইটুকু কথা কানে আসতেই তড়িৎ গতিতে চোখ খুলল রোজা। নির্ণয় ভাই কোথা থেকে এলো? আশেপাশে তাকিয়ে নিজেকে নির্ণয়ের বুকে আবিষ্কার করে যেন আরেক দফা শখ খেল সে। আ চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল রোজা। ঘুমের মধ্যেই রোজাকে ছেড়ে দিয়ে ধরফরিয়ে উঠে নির্ণয়ও চেঁচাতে শুরু করল। এতে যেন থতমত খেল রোজা। নিজেকে সামনে নিয়ে বলতে লাগলো, এই অসভ্য লোক, আপনি কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো তো আমি। আপনি আমাকে এইভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? কি সমস্যা রোজ? সকাল সকাল বাড়ি মাথা তুলছিস কেন? হ্যাঁ, সমস্যা তো আমারই। আগে বলুন, আপনি আমার রুমে কেন? আবার তার উপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আল্লাহ! কি হবে এখন আমার? আমার তো বিয়ে হবে না, বাচ্চাও হবে না। এ আমার কি হলো গো? এখন কে বিয়ে করবে আমায়? কি হবে আমার? আমি তো কুমারী, মৃত্যু কপালে ছিল আমার। আহ! ইউ টাফার, কান্না বন্ধ কর। আমার আর বিয়ে করা হলো না। তুই জীবনে কয়বার বিয়ে করতে চাস রোজ? কথাটা কর্ণধর হতেই কান্না থেমে গেল রোজার। সেই সাথে চেঁচামেচিও। তা দেখে মুচকি হাসল নির্ণয়। ঠোঁটের কোণে হাসি রেখে বলল, তুই চাইলে কিন্তু তোর বিয়ে, বাচ্চা, দুটো দায়িত্ব আমি নিতে পারি। এবার রাগী চোখে তাকালো রোজা। আপনাকে দায়িত্ব নিতে বলেছি আমি, বলিনি তো? আর কয়বার বিয়ে করব মানে কি? একবারই তো হইল না এখনো। জানেন নির্ণয় ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, আমার বিয়ের পর প্রতি বছর বাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো আমি। আমার মতো নিষ্পাপ ছেলেকে এত বড় অত্যাচার করতে তোর কষ্ট হবে না রোজ? যা বাবা, আপনাকে কেন অত্যাচার করব? অত্যাচার তো আমার একমাত্র জামাইকে করব। তোর একমাত্র জামাইটাই তো আমি, আমার বউয়ের শখেরও বলিহারি। যাই হোক, আজ থেকে এনার্জি আরও বাড়াতে হবে। ফুটবল টিম বলে কথা। মনে মনে কথাগুলো বলেই বাঘা হাসল নির্ণয়। এই নির্ণয় ভাই, হাসছেন কেন একা একা? হ্যাঁ না, কিছু না, তুই কন্টিনিউ কর। আমি শুনেছি। আর কি কি চাই তোর? জামাইয়ের সাথে অনেক ঘুরবো, দিন রাত অনেক পিটাবো জামাইকে, মাঝরাতে উঠিয়ে আইসক্রিম আনতে বলবো, চকলেটের বস্তা না আনলে তাকে তো ঘরেই আসতে দিব না। সবই বুঝলাম, তবে পিটাবি কেন এটা বুঝলাম না। কোনো উত্তর না দিয়ে মিটমিটিয়ে হাসছে রোজা। কি হলো বল, পিটাবি কেন? ও নির্ণয় ভাই, আপনি না কিছুই বোঝেন না। জামাইদের মাঝে মাঝে একটু শাসনে রাখতে হয়, বুঝলেন? কথার মাঝে রোজার চোখ হঠাৎ গিয়ে পড়ল নির্ণয়ের হাতের ব্যান্ডেজের দিকে। বুকটা যেন ধুক করে উঠল তার। আপনার হাতে কি হয়েছে নির্ণয় ভাই? কাটলো কি করে? কখন হয়েছে এমন? কুল ডাউন রোজ, সামান্য একটু কেটেছে। রোজ ঠোঁট উল্টে তাকালো নির্ণয়ের মুখপানে। কাঁদো কাঁদো স্বরে বলল, একটু কাটলে বুঝি কেউ ব্যান্ডেজ করে নির্ণয় ভাই? আমি জানি আপনার অনেকটাই কেটেছে। আপনি আমাকে বলছেন না, বলুন না নির্ণয় ভাই কিভাবে কেটেছে? কেটেছে, তবে তুই যতটা কেটেছিস তার থেকে কম। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, বাইরে যাব আমরা। বাইরে কোথায় যাব? গেলে দেখবি, জলদি আয়। আচ্ছা দেখুন, এই যাবো আর এই আসবো। বলেই ছুটে ওয়াশরুমে ঢুকলো রোজা। নির্ণয় ওর যাওয়ার পানে হাঁ করে তাকিয়েছিল। এমন সময় ঘরে দরজায় কেউ নক করো।
নির্ণয় বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখল রিয়ান আর ত্রিধা। এ কি এনসি, তুই বারবি ডলের ঘরে কেন? আর বারবি ডল কই? আমার বউয়ের ঘরে আমি থাকবো না তো পাড়ার প্রতিবেশী ছেলে থাকবে? মানে? কথাটুকু শেষ করেই ত্রিধাকে ফেলে রুমে প্রবেশ করল রিয়ান। ত্রিধা রিয়ানের যাওয়ার পানে তাকিয়ে ভেংচি কেটে সেও ভেতরে প্রবেশ করল। বনু কোথায় ভাই? ফ্রেশ হতে গেছে। বল না এনসি, তুই বারবি ডলের ঘরে কেন? তোরা কি রাতে একসাথে ছিলি? এত সকালে তোর একসাথে কেন? কি দরকার? ত্রিধা বুঝল নির্ণয় তার কথা এড়িয়ে গেল। আসলে ভাই, কি আসলে? রোহানের খবর পেয়েছি ও থাইল্যান্ডে আছে। আমাদের দ্রুত কিছু করা উচিত ভাই। আমি আর ত্রিতা ভাবছি থাইল্যান্ড যাব। আমিও যাব। সবাই গেলে বোন রিধিমা ওদের। ওরাও যাবে। ভাই ওখানে তো ঘুরতে যাচ্ছি না আমরা, জানি না কোন বিপদ ওত পেতে আছে। ওদের নেওয়া কি ঠিক হবে? আমি থাকতে রোজের গায়ে কেউ একটা সিঙ্গেল টাচ করার সাহস দেখালেও জ্যান্ত পুঁতে দিব আমি ওকে। কিন্তু ভাই, অপূর্ব আর আয়নকে ইনফর্ম কর। কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা?